রাশেদ ওয়াহিদ যখন টেবিলের সামনে দাঁড়িয়ে কাগজপত্রগুলো সবার চোখের সামনে তুলে ধরলেন, তখন পুরো হলঘরটা এক মুহূর্ত যেন থমকে গেল। কিছু সেকেন্ড আগ পর্যন্ত যে জায়গাটা ছিল হাসি, গ্লাসের শব্দ আর আত্মবিশ্বাসী কথাবার্তায় ভরা, সেই জায়গাটাই হঠাৎ ভারী হয়ে উঠল অস্বস্তিতে। রাশেদ শান্ত গলায় বললেন, এই মিটিং এখন আগের মতো থাকবে না। এখানে উপস্থিত সবার জানা দরকার, কোম্পানির ভেতরে বছরের পর বছর ধরে দায় দেনা লুকানো হয়েছে, আর এই সিদ্ধান্তগুলোর পেছনে ছিল কিছু সই আছে, যেগুলো আইনি তদন্তের আওতায় পড়ে। হলের ভেতরে ফিস ফিস শুরু হয়ে গেল। কেউ উঠে দাঁড়ালো, কেউ ফোন বের করলো, আর আমার ভেতরটা ধীরে ধীরে কাঁপতে শুরু করলো। আমি অনুভব করছিলাম এই মুহূর্তটা আমার জন্য না শুধু, বরং বহু বছরে জমে থাকা কোনো অদৃশ্য যুদ্ধের শেষ ধাপ। লিয়ান কবির হঠাৎ সামনে গেলেন। এর মানে কি? এসব নাটক কেন? রাশেদ একবারও তার দিকে তাকালেন না। শান্ত স্থির কণ্ঠে বললেন, মানে খুব সহজ, তোমার কোম্পানির সত্য লুকিয়েছে, আর সেই সত্য এখন কাগজে। হঠাৎ করে পুরো হলঘরে ভার যেন আরো বেড়ে গেল। তখনই রুবায়েত কবির সামনে এগিয়ে চোখে তীক্ষ্ণতা। আর এই মেয়েটা কে? তার দৃষ্টি আমার উপর সে থেমে গেল। এবারে বুঝলাম সময় এসেছে। আমি ধীরে এক পা সামনে এগোলাম। হাত পা অবশ লাগছিল, কিন্তু থামিনি। মায়ের কথা মনে পড়লো, বাবার কথা মনে পড়লো, আর সেই 18 বছর ধরে জমে থাকা নীরবতা মনে পড়লো। আমি বললাম, আমি তানিয়া জোবায়ের। নামটা বলতেই রুবায়েতের মুখে হালকা এক পরিবর্তন দেখা গেল, কিন্তু বুঝতে পারলাম তিনি এখনো পুরোটা ধরতে পারেননি। রাশেদ পাশে দাঁড়িয়ে বললেন, এই মেয়ে হেনা জোবায়েরের মেয়ে। হলের বাতাস বদলে গেল। কিছু মানুষ হঠাৎ ফিস ফিস বন্ধ করে দিল, কিছু চোখ আমার দিকে স্থির হয়ে গেল। আমি নিজের ভেতরে শক্ত হয়ে দাঁড়ালাম। তারপর বললাম, আমি কোনো অচেনা মানুষ না, আমি এই পরিবারেরই অংশ। এই কথাটা বলতেই যেন কারো বুকের ভেতর কাচের মতো ভেঙে গেল। লিয়ান হঠাৎ হেসে উঠল। প্রমাণ কি? রাশেদ তার দিকে তাকালেন, তারপর একটা ফাইল খুলে টেবিলে রাখলেন। প্রমাণ এখানে। একটা সই করা কাগজ, একটা আইনের স্বীকৃতি, একটা সত্য যেটা এত বছর লুকিয়ে রাখা হয়েছিল। হঠাৎ করে বিশৃঙ্খলা শুরু হলো। কেউ চিৎকার করছে, কেউ নিরাপত্তা ডাকছে, কেউ ফাইল কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আমি দাঁড়িয়েছিলাম ঠিক মাঝখানে, কিন্তু আশ্চর্যভাবে আমি ভয় পাইনি, কারণ ভয় তখনই মরে যায় যখন সত্য সামনে দাঁড়ায়। হঠাৎ রুবায়েত আমার দিকে এগিয়ে এলেন। তার চোখে ঘৃণা নয়, বরং কিছুটা ভাঙা অহংকার। তুমি আমাদের জীবনে ঢুকে কি করতে চাও? আমি তার দিকে তাকালাম। শান্ত গলায় বললাম, ঢুকতে না, আমি আগে থেকে আছি, শুধু এখন দেখানো হচ্ছে। এই কথার পর তিনি কিছু বলতে পারলেন না, শুধু দাঁড়িয়ে রইলেন, যেন প্রথমবার বুঝতে পারলেন সবকিছু আর নিয়ন্ত্রণে নেই। কিছুক্ষণ পর হলের অবস্থা পুরোপুরি বদলে গেল। বিনিয়োগকারীরা একে একে বের হয়ে যাচ্ছিল, কেউ ফোনে কথা বলছে, কেউ আইনজীবী ডাকছে। পুরো বিল্ডিং যেন একটা অদৃশ্য ঝড়ে ভেঙে পড়ছে। রাশেদ ধীরে বললেন, আজকের মিটিং স্থগিত। তারপর নিচু গলায় যোগ করলেন, তথ্য ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে গেছে। এটা শোনা মাত্র লিয়ানের মুখ শক্ত হয়ে গেল, আর তার আত্মবিশ্বাস প্রথমবার ভেঙে পড়তে শুরু করলো। আমি টেবিলের কাছে গেলাম, ব্যাগ খুললাম, মায়ের সেই চিঠিটা বের করলাম, কাপা হাতে রাখলাম টেবিলে। কাগজটা যেন হঠাৎ পুরো রুমে কেন্দ্রবিন্দু হয়ে গেল। আমি বললাম, এই মানুষটা আমার মা। উনি 18 বছর ধরে এই পরিবারের গোপন সত্য খুঁজে গেছেন, আর তোমরা তখন চুপচাপ ছিলে। কিছুক্ষণ নীরবতা। তারপর আরমান কবির ধীরে সামনে এলেন। তার চোখ আমার দিকে, আর এই প্রথম সেখানে কোনো অহংকার ছিল না, শুধু ক্লান্তি। তিনি ধীরে বললেন, আমি দুঃখিত। এই একটা শব্দ, খুব ছোট, কিন্তু আমার ভেতর কোনো প্রতিক্রিয়া তৈরি করলো না, কারণ আমি জানতাম কিছু দুঃখিত শব্দ জীবনের ক্ষত মুছে দেয় না। আমি তাকে সরাসরি তাকিয়ে বললাম, আপনি আজ বলছেন? কারণ সবাই দেখছে। তারপর ঘুরে চলে এলাম, বাইরে বেরিয়ে এলাম। ঢাকার সন্ধ্যায় নামছিল, হাওয়াটা ভারী ছিল। হঠাৎ মনে হলো বমি আসছে। আমি থেমে গেলাম। রাশেদ আমার হাত ধরে রাখলেন, শ্বাস নাও। আমি ধীরে ধীরে শ্বাস নিতে শুরু করলাম। কিছুক্ষণ পর শান্ত হলাম। সেই রাতে আমি গেলাম কবরস্থানে, মায়ের কাছে। চারপাশে নিস্তব্ধতা, শুধু বাতাসের শব্দ। তার পাশে বসেছিল জসিম চাচা, হাতে এক কাপ চা আর এক প্যাকেট বিস্কুট, যেন মৃত আর জীবিত তার কাছে একসাথে স্বাভাবিক। আমি ধীরে কাছে গেলাম। তিনি কিছু বললেন না, শুধু চা দিলেন। আমি বসে পড়লাম। তারপর বললাম সবকিছু, মিটিং, সত্য, সেই ভাঙন। তিনি চুপচাপ শুনলেন, কোনো প্রশ্ন করলেন না। শেষে শুধু বললেন, তুই এখন কি হইতে চাস? আমি কিছুক্ষণ চুপ রইলাম। তারপর বললাম, জানি না। তিনি হেসে উঠলেন, জানি না? না, তুই ভয় পাচ্ছিস। আমি মাথা নিচু করলাম। তিনি ধীরে বললেন, তোর মা থাকলে কি কইতো জানিস? আমি তাকালাম। তিনি কবরের দিকে ইশারা করলেন, বলতো মাথা নিচু করবি না, কারণ তুই ওর মেয়ে। আমার চোখে পানি এসে গেল। পরের কয়েক মাস সব বদলে গেল। কবির পরিবারের সাম্রাজ্য ভেঙে পড়তে শুরু করলো। কেস, তদন্ত, মিডিয়ার চাপ, অভ্যন্তরীণ লড়াই। লিয়ান হারিয়ে গেল ব্যবসার ভেতরে। রুবায়েত সমাজের সামনে আর আগের মতো থাকতে পারলো না। আর আরমান কবির, তিনি বারবার আমার সামনে আসতে চাইলেন, কখনো আইনজীবী দিয়ে, কখনো একা। তিনি আমার নাম দিতে চাইলেন, পরিবার দিতে চাইলেন, অধিকার দিতে চাইলেন। আমি কিছুই চাইনি। আমি নিজের প্রাপ্য
কাপড়টা নিয়েছি না প্রতিশোধের জন্য, বরং নিজের অবস্থানটা তৈরি করার জন্য। কিছু মাস পরে পুরান ঢাকার সেই এলাকায় একটা জায়গা খোলা হলো। মা যেই কাপড় সেলাই করতেন সেই পরিবেশের মতো একটা জায়গা, একটা ছোট্ট প্রশিক্ষণ কেন্দ্র, মেয়েদের জন্য সেলাই শেখানোর স্কুল, নাম রাখা হলো হেনা কর্মশালা। উদ্বোধনের দিন জসিম চাচা কাঁচি কাটলেন, আমি পাশে দাঁড়িয়েছিলাম। ভেতরে একটা অদ্ভুত শান্তি কাজ করছিল। রাতে সবাই চলে যাওয়ার পর আমি একা বসেছিলাম। চারপাশে নতুন কাপড়ের গন্ধ, নতুন শুরু। আমি মায়ের একটা পুরনো ছবি বের করলাম, দীর্ঘক্ষণ তাকিয়ে রইলাম, তারপর আলতো করে বললাম, মা তুই ঠিকই জানতি আমি পারবো। ছবিটা আবার রেখে দিলাম, আলোর সুইচ বন্ধ করলাম আর বেরিয়ে এলাম। পেছনের দরজা বন্ধ হওয়ার শব্দটা ছিল খুব শান্ত, কিন্তু সেই শব্দের ভেতরে ছিল একটা নতুন জীবন শুরু হওয়ার ইশারা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এরকম সুন্দর সুন্দর গল্প শুনতে সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।